নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরানের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছে চাবাহার পোর্ট নিয়ে। 10 বছরের একটা চুক্তি, তাতে আমেরিকার মির্চি লেগে গেছে। আমেরিকা তো সবাইতেই মির্চি লাগে। ফ্রান্স থেকে রাফেল কিনবে, তাতে আপত্তি না। আমাদের F-16 নাও, ভারত বললো না, আমাদের F-16 দরকার নেই, আমরা রাফেল এই কারণে কিনছি, রাফেল ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারতবর্ষ কেনা হচ্ছে। অর্থাৎ এরপরে যখন রাফেল তৈরি হবে তখন ট্রান্সফার অফ টেকনোলজির জন্য রাফেল ভারতে তৈরি হবে। আর ভারতে একমাত্র যদি এভিয়েশন হাব হয় তাহলে এশিয়ার মধ্যে প্রথম সিঙ্গাপুর আছে, দ্বিতীয় ভারতবর্ষই একমাত্র এভিয়েশন হাব হবে। তার জন্যই ভারত রাফেল কিনেছিল। দ্বিতীয় আপত্তি ছিল রাশিয়ার ওপরে ব্যান লাগিয়েছে, স্যাংশন, রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। চুলোর ধরে যা, রাশিয়া থেকে আমরা তেল কিনবো, যা করার কর। ইরান থেকে আমরা তেল নিয়েছি, তাতেও আপত্তি, সবেতে আপত্তি। আমাদের ভোট নিয়েও আপত্তি। আমাদের ভোট, যাদের ভোট নিয়ে বিতর্ক মার্কিন সুপ্রিম কোর্টে যায়, তারা ভারতবর্ষের গণতান্ত্রিক ভোট নিয়ে তারা আবার কথা বলে। এটা সারা পৃথিবী জুড়ে এর একটা উৎপাত মাছিয়ে রেখে দিয়েছে। এই প্রসঙ্গে গতকালকে এএনআই ডক্টর জয়শঙ্করের একটা ইন্টারভিউ নিয়েছেন। তাই ইন্টারভিউতে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ তার দেশের নীতির জন্য চাবাহার পোর্টের সঙ্গে ভারতের 10 বছরের এগ্রিমেন্ট সাইন করেছে, সেখানে কারোর কিছু বলার নেই। তা এএনআই একটা রিপোর্ট করেছে, সেখানে লিখেছে ইন্ডিয়া হ্যাজ আর্জড দ্য ইউএস নট টু টেক এ ন্যারো ভিউ অফ ইটস পোর্ট এগ্রিমেন্ট উইথ ইরান এ ডে আফটার ওয়াশিংটন ওয়ার্ন দ্যাট countries doing business deal with Tehran risk sanction. ভারতের উপরও স্যাংশন চাপানোর একটা হুমকি দিয়েছে। তাই এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, এএনআই এডিটর তিনি যখন প্রশ্ন করেন যে তার মানে এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন, আমেরিকা যে কথাটা বলল, উনি বললেন ভারতবর্ষের জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমেরিকা কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না, আমরা এগুলো নিয়ে ভাবি না। তখন তাকে প্রশ্ন করা হয় যে আমেরিকার এই মন্তব্যকে আপনি এক কথায় কি বলবেন? উনি বলেন গো টু হেল। স্মিত হেসে যেমন উনি বলেন গো টু হেল। তখন এএনআইয়ের যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বলেন গো টু হেলের হিন্দি যদি রূপান্তর করা হয় তাহলে বলা হবে ভাঁড় মে যাও। তো উনি বলেন, জয়শঙ্কর বলেন जो भी हो, जिसका मीनिंग जो भी हो, गो टू हेल। তার মানে আমেরিকা ভাঁড় মে যাও। ভারতের এই উত্থান আমেরিকা, কেন আমেরিকা ইউরোপ কেউ সহ্য করতে পারছে না, বিশেষ করে মোদিজিকে তো নয়। তার জন্য সব অস্ত্র লাগিয়ে দিয়েছে। জর্জ সোরসকে লাগিয়েছে, ওয়াশিংটন পোস্টকে লাগিয়েছে, গার্ডিয়ানকে লাগিয়েছে, সব লাগাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ স্থির করে নিয়েছে যে মোদী সরকারের পেছনেই ভারতবর্ষের মানুষ থাকবে। এই নির্বাচনেই আপনি দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন নির্বাচনের যা গতি প্রকৃতি, তাতে তৃতীয়বারের জন্য মোদিজি ক্ষমতায় বসছেন। এত চেষ্টা করেও তারা কিন্তু ইউরোপ আমেরিকা
কিন্তু ভারতবর্ষকে কিছু করতে পারেনি। এখন ব্যাপারটা হচ্ছে চায়না আবার এদিকে চোখ কটকটাচ্ছে। চায়নার খুব মুশকিল হয়ে গেছে, কারণ পিওকেতে দাপাদাপি পিওকেতে হচ্ছে, গিলগিট বালতিস্তানে হচ্ছে, সে খবর আপনারা সবাই পেয়েছেন। এখন চায়নার গন্ডগোলটা যেটা হয়েছে, চায়না বালুচিস্তান থেকে শুরু করে গিলগিট বালতিস্তান, যে পাক অকুপায়েড যে কাশ্মীর আছে, সেইখান থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা করেছে। 26 বিলিয়ন রুপি, এই 26 বিলিয়ন ডলার তারা খরচা করে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, 34 বিলিয়ন খরচা করেছে আপনার অ্যালাইড প্রজেক্টগুলোতে, যেমন ড্যাম, তারপর ইলেকট্রিসিটি, আপনার এই প্রজেক্টগুলো, সেগুলোতে তারা 34 বিলিয়ন ডলার খরচা করেছে। বালুচিস্তানে মারপিট হচ্ছে, দমাদ্দম মারছে, চিনিগুলোকে মেরে মেরে চাউ চাউ করে একদম বাড়ি পাঠিয়ে দিয়েছে। গিলগিট বালতিস্তানে প্রচুর মার খেয়েছে, চাইনিজ ছোট ছোট চোখোলা প্রচুর মার খেয়েছে, এখন বাড়ি গিয়ে চাউমিন খাচ্ছে। এখন চায়না পড়েছে মুশকিলে। চায়নার তো তার মানে 60 বিলিয়ন, 34 আর এদিকে 26, 60 বিলিয়ন ডলার চায়নার তো ডুবে গেল। আর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বিতর্কিত জায়গায় কেউ পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারে না। পিওকে তো বিতর্কিত জায়গা। পিওকেতে তুমি একদম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গড়ে তুমি একেবারে স্থায়ীভাবে কাজকর্ম শুরু করে দিলে। তা এখন 26 বিলিয়ন ডলার আর ওদিকে 34 বিলিয়ন ডলার, টোটাল 60 বিলিয়ন ডলার একদম যাকে বলা যায় ভোগে। এবার পিওকেতে গন্ডগোলটা কি হয়েছে? পিওকেতে দীর্ঘদিন ধরে পিওকের মানুষকে পুরো পাক সরকার পর্যুদস্ত করে ছেড়ে দিয়েছে। আজাদ কাশ্মীর সেটা হচ্ছে কাশ্মীর একটা চূড়ন মাত্র, আর কিচ্ছু না। কাশ্মীরের মানুষ কিচ্ছু পায়নি। পাক সরকারের কাছ থেকে কাশ্মীরের মানুষ শুধু অবহেলা পেয়েছে। কাশ্মীর থেকে যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার সিংহভাগ চলে যায় পাঞ্জাবে। পাঞ্জাবই হচ্ছে মানে মূল জায়গা, মানে হার্ট অফ মানে পাকিস্তান পাঞ্জাব। যত এই যে দেখছেন সেনাবাহিনী আছে, উচ্চপদস্থ কর্মকর্তা আছে, সব হচ্ছে গিয়ে পাঞ্জাবি। এই পাঞ্জাবে সমস্ত বিদ্যুৎটা চলে যাচ্ছে। তারা কম পয়সায় বিদ্যুৎ কিনছে, যে বিদ্যুৎটা তৈরি করতে খরচা হয় 4.5 টাকা পাকিস্তানি টাকা, সেটা তাদেরকে কিনতে হচ্ছে 64 টাকা পার ইউনিট। কাশ্মীরের লোককে যখন ঘুরে আসছে, কাশ্মীরের লোককে 64 টাকা পার ইউনিট কিনতে হচ্ছে। এখন এখানে একটা খবর বেরিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর পুড়ছে অশান্তির আগুনে, ঝরছে রক্ত, বিক্ষোভ রুখতে মরিয়া পাক সরকার। বিভৎস অবস্থা। এখন সব থেকে বেশি অশান্তি ছড়ায় পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান। সেখানকার বাসিন্দাদের একাংশ বারবার ভারতের সঙ্গে জুড়ে যাওয়ার দাবি জানিয়েছেন। সেই দাবিতে পথে নেমেছেন তারা। আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই যুব সম্প্রদায়, এবং তাদেরকে ঠেকাতে এখন মানে পাক সরকার মরিয়া। আমি ধরুন সাধারণভাবে আমি একটা আপনার ছোট হিসেব দিচ্ছি। ধরুন 10 কিলো আটা, ভারতবর্ষে আমাদের 10 কিলো আটার দাম 350 থেকে 500 টাকা 10 কিলো। পাকিস্তানে সেটা হচ্ছে 8,000 থেকে 10,000 টাকা 10 কিলো আটার দাম, 8,000 থেকে 10,000 টাকা। আর পাক অধিকৃত কাশ্মীরে সেই আটাটাই মোটামুটি 12,000 থেকে 14,000 টাকা 10 কিলো। তাহলে পাক অধিকৃত কাশ্মীরে মানুষকে কি দিয়েছ? এতদিন ধরে যে চূড়ন খাইয়ে এসছে যে আজাদ কাশ্মীর, তোমাদের জন্য কাশ্মীর আমরা নেব, আমরা দখল করব, গাজবায় হিন্দ করব, এই সমস্ত চূড়ন ফুরন খাইয়ে রেখে দিয়েছিল। এখন দেখছে উল্টো দিকে, দেখছে ঝিলমের নদীর ওপারে দেখছে
রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, বড় বড় মল তৈরি হচ্ছে, জল করছে ইলেকট্রিসিটি, বড় বড় আপনার স্টেডিয়াম তৈরি হচ্ছে, চাকরি হচ্ছে, পুলিশ বাহিনীতে লোক যোগ দিচ্ছে, সৈন্যবাহিনীতে লোক যোগ দিচ্ছে। এমনকি এ খবরও পাওয়া যাচ্ছে যে জম্মু কাশ্মীর একটা আলাদা একটা ক্রিকেট টিম গড়া হবে, তারা IPL এ অংশ নেবে। এখন ওপারের যে লোক আছে তাদের আত্মীয় স্বজন তো এখানে আছে, তারা তো খবর পাচ্ছে আটা কত না 28 টাকা, ওরা কিনছে কত 1200 টাকা, মানে 12,000 টাকা 10 কেজি, 12 থেকে 14,000 টাকা। ভাগ করুন, 10 দিয়ে ভাগ করুন, তাহলে কত টাকা কেজি দাঁড়ায়? লোক খাবে কি? ইলেকট্রিসিটি বিল দেবে কি? এই নিয়ে চূড়ান্ত অশান্তি। পুরো পিওকে গিলগিট বালতিস্তানের মানুষ রাস্তায় নেমে এসছে। কারগিল খোল দো, ভারত সে জোড় দো। এই ব্যাপারে অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল এতে সাংবাদিক বৈঠকে। অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল যে গিলগিট বালতিস্তান এবং পিওকে নিয়ে ভারতবর্ষের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি। উনি বলেছেন নির্বাচনের পরে এই ব্যাপারে ভারত সরকার বিস্তারিত তথ্য জানাবে এবং এখন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ডক্টর জয়শঙ্কর আবার বলেছেন যে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীর দুটো আলাদা ইস্যু। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং গিলগিট বালতিস্তান তার মধ্যেই পড়ে, এবং এই অবিচ্ছেদ্য অংশকে ভারতবর্ষ তার সঙ্গে জুড়বে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। তাই নির্বাচনের পরে হয়তো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একটা বড় কিছু হতে চলেছে। কারণ মোদিজি অনেক আগেই বলে দিয়েছেন 4 তারিখে ফল বেরোবে ভাই, 6 তারিখ থেকে কাম শুরু, জোরদার কাম শুরু। আর কিছু উনি বলেননি। এই যে কাম শুরু, কি কি কাম হবে সেটা বোঝা যাচ্ছে যে কাশ্মীর দিয়েই হয়তো জিনিসটা শুরু হতে পারে। তবে জয়শঙ্করজি যেভাবে আমেরিকার গালে সপাটে চর জড়িয়েছেন, মানে ঝেড়েছেন চরটা, তাতে আমেরিকার অবস্থা কিন্তু খারাপ। ভারতবর্ষের পূর্বের কোনো বিদেশমন্ত্রী এইভাবে বিদেশি কোনো শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারেননি। এই বিদেশমন্ত্রী কিন্তু সব বিদেশমন্ত্রীর থেকে সম্পূর্ণ আলাদা। উনি হাসতে হাসতে মানুষের জামা কাপড় খুলে ফেলে দেবেন। এর আগে মার্কিন বিদেশ সচিবকে পাশে বসিয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন ইউরোপ আমেরিকার সমস্যা ভারতের সমস্যা নয়। এতদিন যেটা ইউরোপ আমেরিকা ভাবত যে ইউরোপ আমেরিকার সমস্যা ভারতের সমস্যা আর এশিয়ার সমস্যা তাদের সমস্যা নয়, এখন ঠিক তার উল্টো হয়েছে। ইউরোপ আমেরিকার সমস্যা ইউরোপ আমেরিকা বুঝবে, আর ভারত নিজের সমস্যার কথা নিজে সমাধান করবে। এটা কিন্তু মার্কিন বিদেশ সচিব তাকে পাশে বসিয়ে এই কথাটা বলেছিলেন। ফলে জয়শঙ্করজিকে কিন্তু বেশ ভয়ে চলে। প্রত্যেকটা দেশ খুব সমীহ করে জয়শঙ্করজির সঙ্গে কথা বলেন, আর জয়শঙ্করজি টু দা পয়েন্ট কথা বলবেন, একদম ভদ্র ভাষায় খুব নিম্ন কণ্ঠে আসল কথাটি বলে দিয়ে বেরিয়ে চলে আসবেন। এবার গো টু হেলের মানে এবার ভাঁড়বে যাও কি কোথায় যাও তোমরা বুঝে নাও। ভিডিওটা এখানে শেষ করছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।